আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর জয়নিং মাই ইউটিউব চ্যানেল সেরা অনলাইন স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, টেন্স এর আলোচনা করতে গিয়ে আজকে আমি পাস্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমার আলোচনা অবশ্যই একটু ব্যতিক্রমধর্মী। আর তা হলো আমার নিয়মে টেন্স শিখতে পারলে জীবনে কোনো দিন আর টেন্স ভুল হবার কথা নয় ইনশাআল্লাহ। তো আজকে আলোচনার শুরুতেই বিষয়টির নাম আমরা সর্বাগ্রে লিখে নেই। আজকে বিষয়টির নাম হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। নাম্বার 5, পাস্ট PAST, পাস্ট INDEFINIT, ইনডেফিনিট টেন্স TENSC। তো আজকে আলোচনার বিষয় হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তো বন্ধুরা, লেটস স্টার্ট নাও। এবার তাহলে আলোচনা করা যাক। আলোচনার আগেই পাস্ট ইনডেফিনিট টেন্স কীভাবে চেনা যায়, চিনিবার উপায় কি, সেই বিষয়ে আমাদের জানা দরকার। পাস্ট ইনডেফিনিট টেন্স চিনতে হলে সর্বাগ্রে আমাদের বাংলা এবং তারপরে ইংরেজিতে চিনতে হবে। তো প্রথমে বাংলায় চেনা যায়। আর বাংলায় এই পাস্ট ইনডেফিনিট টেন্স চিনিবার উপায় হলো বাংলা ক্রিয়া শেষে অসল বা ল যুক্ত থাকে। যেমন 1 নম্বর উদাহরণ, সে ঢাকা গেল। এখানে যাওয়া ক্রিয়া শেষে ল থাকায় আমরা সে ঢাকা গেল বাক্যটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য বলবো। এইভাবে নাম্বার 2 বা 2 নাম্বার, আমি ভাত খাইলাম। এখানেও খাওয়া ক্রিয়া শেষে ল বিদ্যমান থাকায় আমরা আমি ভাত খাইলাম এই বাক্যটিকে বলবো পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এইভাবে নাম্বার 3 বা 3 নাম্বার, তুমি বই পড়িয়াছিলে। এখানেও পড়া ক্রিয়া শেষে ল বিদ্যমান থাকায় আমরা নিঃসন্দেহে তুমি বই পড়িয়াছিলে বাক্যটিকে বলবো পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে বাংলা ক্রিয়া শেষে অসল বা ল মানি পাস্ট ইনডেফিনিট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদেরকে ইংরেজিতে চিনতে হবে। ইংরেজিতে স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম এবং এরপরে এক্সটেনশন বা আরও কিছু বসতে পারে। যেমন নাম্বার 1, আই স হার ইন দ্য মার্কেট, আমি তাকে মার্কেটে দেখেছিলাম। এইটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য, কারণ এখানে স ভার্বটি ভার্বের পাস্ট ফর্ম। এভাবে নাম্বার 2 বা 2 নম্বর এক্সাম্পল, হি ড্রোভ দ্য কার, সে গাড়ি চালিয়েছিল। এখানে সাবজেক্টের পরে ড্রাইভ ভার্বের পাস্ট ফর্ম, এখানে হি সাবজেক্টের পরে ড্রাইভ ভার্বের পাস্ট ফর্ম ড্রোভ থাকায় আমরা বলবো এই বাক্যটিও পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এইভাবে নাম্বার 3 বা 3 নাম্বার, দে অ্যাট রাইস, এখানেও সাবজেক্টের পরে ইট ভার্বের পাস্ট ফর্ম অ্যাট হয়েছে, অতএব দে অ্যাট রাইস, তারা ভাত খেয়েছিল। এই বাক্যটিও পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে, তা হলো পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ বা নাবোধক এবং ইন্ট্রোগেটিভ বা হাবোধক করতে হলে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড বসে। আমি আবারও বলছি, পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে এবং এ ডিড বসা মাত্রই মূল ভার্বের বেস ফর্ম হয়। আমি আবারও বলছি, এবং এ ডিড বসা মাত্রই মূল ভার্বের বেস ফর্ম হয়। যেমন 1 নম্বর উদাহরণ, আই ডিড নট সি হার, এই বাক্যে ডিড নট যুক্ত হওয়ায় মূল ভার্ব সি এর বেস ফর্ম হয়েছে। তাহলে এর অর্থ হবে আই ডিড নট সি হার, আমি তাকে দেখিনি। এইভাবে নাম্বার 2 বা 2 নম্বর উদাহরণ, হি ডিড নট ড্রাইভ দ্য কার যুক্ত হওয়ায় মূল ভার্বের বেস ফর্ম ড্রাইভ হয়েছে। অতএব হি ডিড নট ড্রাইভ দ্য কার, সে গাড়িটি চালায়নি, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এইভাবে নাম্বার 3 বা 3 নাম্বার, ডিড দে ইট রাইস,
এই বাক্যটিতেও সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড যুক্ত হওয়ায় মূল ভার্বের বেস ফর্ম হয়েছে। এর অর্থ হলো ডিড দে ইট রাইস, তারা কি ভাত খেয়েছিল? তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিষ্কার হয়ে গেলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যে যদি ডিড যুক্ত হয় তাহলে ওই বাক্যের মূল ভার্বের বেস ফর্ম হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার একটু সামনে চলা যাক। এবার পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যগুলো আমরা কিভাবে অ্যাফার্মেটিভ, হাবোধক বা নেগেটিভ বা নাবোধক বা ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক করতে হয় সেটা একটু ছক আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমি তোমাদের সামনে একটি ছক উল্লেখ করছি। ছকটি মনোযোগ দিয়ে দেখলে বিষয়টি সহজেই পরিষ্কার হয়ে যাবে তোমরা। আর ছকটি হলো অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, হাবোধক এবং নাবোধক। অ্যাফার্মেটিভের উদাহরণ হলো সে ভাত খাইয়েছিল, এর ইংরেজি হলো হি অ্যাট রাইস। এবং নেগেটিভ বা নাবোধকের উদাহরণ হলো সে ভাত খাইয়াছিল না, এর এক্সাম্পল হলো ইংরেজিতে হি ডিড নট ইট রাইস। এবার ইন্ট্রোগেটিভ এর অ্যাফার্মেটিভ, হাবোধক এবং নেগেটিভ নাবোধকের উদাহরণ। ইন্ট্রোগেটিভ এর অ্যাফার্মেটিভের বাংলা হলো সে কি ভাত খাইয়েছিল, ইংরেজি হবে ডিড হি ইট রাইস। এবার ইন্ট্রোগেটিভের নেগেটিভ এর বাংলা হলো সে কি ভাত খাইয়েছিল না, এর ইংরেজি হলো ডিড হি নট ইট রাইস, অথবা বলা যায় ডিডন্ট হি ইট রাইস। তো শিক্ষার্থী বন্ধুরা, বিদায়ের প্রাক্কালে আমি একটি কথাই আবার বলতে চাই। আমরা তো পাস্ট ইনডেফিনিট টেন্স বিষয়ের আলোচনা দেখলাম, শুনলাম এবং হৃদয়ঙ্গম করলাম। তো বিদায়ের এই মুহূর্তে পাস্ট ইনডেফিনিট টেন্স আরও একটু পরিষ্কার করার জন্য কয়েকটি পাস্ট মিশের উদাহরণ উপস্থাপন করছি। তোমরা তাহলে এবার উদাহরণগুলো দেখতে থাকো। নাম্বার 1, আমরা ঢাকা গিয়েছিলাম। এই বাক্যের ক্রিয়া শেষে ল যুক্ত থাকা আমরা এটাকে বলবো পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এর ইংরেজি হলো উই ওয়েন্ট টু ঢাকা, আমরা ঢাকা গিয়েছিলাম। এখানে সাবজেক্টের পরে গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট যুক্ত হওয়ায় আমরা উই ওয়েন্ট টু ঢাকা এটাকে বলবো পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি সেন্টেন্স বা বাক্য। এভাবে নাম্বার 2 বা 2 নাম্বার, তাহারা বল খেলিয়াছিল। এই বাক্যের শেষে খেলিয়াছিল ক্রিয়া শেষে ল যুক্ত থাকায় এটাকে বলবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। তো এর ইংরেজি হচ্ছে দে প্লেড ফুটবল। এই বাক্যে দে সাবজেক্টের পরে প্লে ভার্বের পাস্ট ফর্ম প্লেড হয়েছে, অতএব দে প্লেড ফুটবল এইটি পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এইভাবে নাম্বার 3 বা 3 নম্বর উদাহরণ, সাজুকি মাছ ধরিয়াছিল। এই বাক্যে ধরিয়াছিল ক্রিয়া শেষেও ল যুক্ত হয়, আমরা এটাকে বলবো পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। ইংরেজি হলো ডিড সাজু ক্যাচ ফিশ। এখানে বাক্যটি ইন্ট্রোগেটিভ হওয়ায় শর্ত অনুযায়ী সাহায্যকারী ভার্ব ডিড এসেছে এবং মূল ভার্বের বেস ফর্ম হয়েছে। তো ডিড সাজু ক্যাচ ফিশ এই বাক্যটিও পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এবার নাম্বার 4 বা 4 নাম্বার, সে বাগান তৈরি করলো। এখানে তৈরি করলো শেষে ল থাকায় আমরা বলবো এই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এ বাক্যের ইংরেজি হলো হি মেড এ গার্ডেন। সে বাগান তৈরি করলো। এখানে সাবজেক্টের পরে মেড ভার্বের পাস্ট ফর্ম হওয়ায় এটাকে বলবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এইভাবে নাম্বার 5, তুমি কি গল্প শুনেছিলে। এখানেও শোনা ক্রিয়ার সঙ্গে ল যুক্ত থাকায় আমরা বলবো এটাকেও পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। আর এই বাক্যটি ইন্ট্রোগেটিভ হওয়ায় প্রথমে ডিড যুক্ত হয়েছে এবং মূল ভার্বের বেস ফর্ম হয়েছে। অতএব ডিড ইউ হিয়ার এ স্টোরি, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি উদাহরণ। এইভাবে নাম্বার 6 বা 6 নম্বর উদাহরণ হলো কামাল কি সাঁতার কাটিয়েছিল না। এখানে এই ক্রিয়ার সঙ্গে ল যুক্ত থাকে, এটাকে বললো পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি ক্রিয়া। আর এই বাক্যটি ইন্ট্রোগেটিভ নেগেটিভ হওয়ায় এর ইংরেজি হবে ডিড কামাল নট সুইম। এখানেও ডিড যুক্ত হওয়ার ফলে সুইম ভার্বের বেস
ফর্ম হয়েছে, অতএব এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য। অথবা এর ইংরেজি হতে পারে ডিডন্ট কামাল সুইম, কামালকে সাঁতার কাটিয়েছিল না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজ শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স বিষয়ে আলোচনা করলাম। এরপর থেকে বাকি টেন্সগুলো ধারাবাহিক আলোচনা দেখা, শোনা এবং বোঝার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।